ভোর 3:30টের সময় উঠেছি। বোঝাই যাচ্ছে এত ভোর ভোর উঠে ঠিক কোথায় যাওয়া যেতে পারে। চলেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, সানরাইজ দেখতে টাইগার হিলের উদ্দেশ্যে। অনেকেই শুনেছি টাইগার হিল 7বার 8বার এসেও সূর্যোদয় ঠিকমতো দেখতে পায় না। আকাশ তো দেখে পরিষ্কারই মনে হচ্ছে। গতকাল থেকেই আমরা সবাই এটাই প্রার্থনা করছি যেন সূর্যোদয়টা আজকে দেখতে পাই। আমাদের হোটেল থেকে টাইগার হিল খুব বেশি দূরে নয়, তাই আমাদের 3:45-এর মধ্যে বেরোতে বলেছিল। অনেকেই শুনেছি নাকি 2-2:30-এর সময়ও বেরোয় টাইগার হিলে আসার জন্য। পৌঁছে দেখলাম আকাশে হালকা হালকা আলো, কিন্তু সূর্য অবশ্যই ওঠেনি এবং লোকও খুব বেশি নেই। সামনের রোটা পুরো ভরে গেছে ঠিকই, তবে তখনও দাঁড়ালে বেশ ভালোভাবেই সূর্যোদয় দেখা যাবে। বুঝলাম আর বেশি দেরি করলে আরও পেছনে দাঁড়াতে হতো এবং তাহলে শুধু মানুষের মাথাই দেখতে পেতাম, হয়তো সূর্য উঠছে সেটা আর দেখতে পেতাম না। 4:30 নাগাদ আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎ করে 4:45 নাগাদ দেখলাম যে একদম পুরো কুয়াশায় চারিদিক ঢেকে গেল। মানে আকাশের যে এই লাল আভাটা সেইটাও আর ঠিক করে দেখা যাচ্ছে না। আমাদের তো সবার ভীষণ মন খারাপ হয়ে গেল যে এরকমই যদি কুয়াশা থাকে তাহলে পরে সূর্যোদয় দেখা হবে না। এবার বুঝলাম কেন মানুষ 7-8 বার এসেও সূর্যোদয় দেখতে পারে না। এরকম হঠাৎ করে যদি ঠিক সেই সময়ে কুয়াশায় পুরো ঢেকে যায় তাহলেই গেল, আর কোনোভাবেই দেখা সম্ভব নয়। কত মানুষ এসে জড়ো হয়েছে, ভীষণ মন খারাপ লাগছিল। আমিও কি তবে সেই দলে যে দেখতে পাবো না সূর্যোদয়টা? কিন্তু অবশেষে যখন 5টা বাজে তখন আস্তে আস্তে দেখা গেল সূর্য উঠছে, আর কি ভীষণ সুন্দর দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়। খুব ইচ্ছা ছিল সেই যে প্রথম রশ্মিটা কাঞ্চনজঙ্ঘার বরফের ওপর পড়ে সেই সোনালি লাগে সেই জিনিসটা দেখার, কিন্তু দুঃখের বিষয় বাবা বলল যে এত কুয়াশা দেখা সম্ভব নয়। এই সব দেখা তখনই সম্ভব যখন আকাশ পরিষ্কার থাকবে। হয় আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়ে একদম সব মেঘ কেটে যাবে, আর নয়তো ড্রাইভাররা বলছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা ওই যে শীতের সময়টা, ওই সময়টা আকাশ পরিষ্কার থাকে, তখন সব কিছুই খুব ভালোভাবে দেখা যায়। এত সকালে ওঠাটা একদম নিরর্থক হয়নি, অন্তত সূর্যোদয়টা তো দেখতে পেলাম। আর কাঞ্চনজঙ্ঘা ওটা হয়তো অন্য কোনো জায়গা থেকে দেখা ভাগ্যে লেখা আছে, তাই এখান থেকে আর হলো না। ড্রাইভার আস্তে আস্তেই বলছিল যে যত আগে যাবে সে তত দেরিতে এখান থেকে বেরোতে পারবে। প্রচণ্ড জ্যাম, গাড়ির পর গাড়ি লাইন দিয়ে দাঁড়ানো, এবং এই সময়েও দেখছিলাম অনেকে সানরাইজ পয়েন্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন গিয়ে তারা কি দেখবে সেটা আমি বুঝলাম না, তবে হয়তো তারা দেরি করে ফেলেছে। আর এইখানে যত দেরি হবে তত নিচের দিকে গাড়ি পার্ক করতে হবে এবং হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। টাইগার হিল রোড ধরে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এইখানেও টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট না কাটলে বেরোনো যাবে না। ঢোকার সময় তো কোনো টিকিট ছিল না, বেরোনোর সময় এখানে পার হেড 20 টাকা করে টিকিট কেটে তবেই বেরোতে হবে, অর্থাৎ ওই অভিমন্যুর চক্রব্যূহের মতো। হোটেলে ঢোকার আগে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, এই দুটো দেখে আমাদের ঢোকার কথা ছিল, কিন্তু বাবা বলল বাতাসিয়া লুপটা দেখবে, ঘুম দেখব, এবং আমরাও সেটাই রাজি ছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের ট্রাভেলার বলল যে এখন কিছুই দেখাতে হবে না, ওদেরকে নিয়ে হোটেলে চলে যাও। 7:30টার মধ্যেই হোটেল পৌঁছে গেছিলাম এবং 9টা নাগাদ ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। এবং আজকের প্রথম গন্তব্য হলো হিমালয়ান জু। রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ি পার্ক করার জায়গা কোথাও নেই। এখানের এটাই সব থেকে বড় সমস্যা। এক প্রান্তে গাড়ি পার্ক করে তো আর এক প্রান্তে হেঁটে হেঁটে যেতে হয় দেখতে। এখানেও 110 টাকা করে পার হেড টিকিট, এবং কি রয়েছে ভাবতে ভাবতেই দেখলাম বেশ কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আমরা আমাদের কলকাতার জুতে দেখতে পাই না। যেমন এখানে রেড পান্ডা রয়েছে, ভাল্লুক রয়েছে, এছাড়াও এখানে যে মিউজিয়ামটা রয়েছে ওটা অসাধারণ। এছাড়া নীলগাই রয়েছে এবং কিছু কিছু বন্য হরিণও রয়েছে। এগুলো জেনারেলি আমাদের আলিপুর জুয়ে দেখা যায় না।
যে জায়গায় যেই পশুটা রাখা রয়েছে যাওয়ার পথে সেখানে সেই পশুগুলোর সম্পর্কে অনেক ইনফরমেশন লেখা রয়েছে। কিছু কিছু পড়তে পড়তে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপর চোখে পড়ল রেড পান্ডা। বেশ কিছু পাখির খাঁচা রয়েছে, কিছু কিছু পাখি রয়েওছে, আবার কিছু কিছু খাঁচা একদমই ফাঁকা। যেতে যেতে একদম শেষ মাথায় চোখে পড়ল এই সুন্দর করে সাজানো গেটটা। ভাল্লুকটা আমাদের দেখে একটু মাথা তুললো, তারপরে আবার যে সেই শুয়ে পড়লো, আর একবারও মাথা তুলতে দেখলাম না। ভাল্লুক ছেড়ে আমরা তারপর চললাম উঁচুর দিকে। এইবারে অনেকটা খাড়াইয়ে উঠতে হবে, আর উঠতে উঠতে দেখা যাবে বিভিন্ন রকমের পশু পাশে রাখা। টাহার মানে গন্ডার। একদম শেষ প্রান্তে রয়েছে এই মিউজিয়াম। সবাই এতখানি চড়াই উঠে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে অনেকেই দেখছিলাম যে এদিকে আর যাচ্ছে না। কি রয়েছে সেইটা দেখতে এখানে যেতে দেখতে পেলাম যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, এছাড়াও রয়েছে মিউজিয়ামটা। এখানের অ্যাক্টিভিটিসগুলোর জন্য উচ্চতা বা গভীরতা খুব বেশি নয়, তাই ভয়ের খুব বেশি কিছু নেই। এখানে দেখলাম 200 টাকা দিয়ে টিকিট কাটলে এই সব অ্যাক্টিভিটিসগুলো একসাথেই করা যাবে। কে কোন পর্বতশৃঙ্গ জয় করেছে এবং কোন পর্বতশৃঙ্গের উচ্চতা কত, এছাড়া বিভিন্ন ট্রেকাররা যখন ট্রেকিং করে তখন তারা কি কি জিনিস ব্যবহার করে, বা এভারেস্টে চড়ার জন্য তারা কি কি জিনিস ব্যবহার করে, বা কোন বিখ্যাত মানুষ কি ব্যবহার করে এভারেস্ট সামিট করেছেন, সেই সব জিনিসই এখানে রাখা রয়েছে এবং সেই সব তথ্যই এখানে দেওয়া রয়েছে। অনেকেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে, তবে আমার বাড়ির লোক বলছিল রয়্যাল বেঙ্গল টাইগারটা বুড়ো হয়ে গেছে। যাই হোক, বেশ সুন্দর হেঁটে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগছে। এরপর দেখলাম চিতাবাঘ, সেও ভীষণ শান্ত হয়ে বসে রয়েছে। এছাড়াও এখানে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এখানকার নেচার্স মিউজিয়াম, যেখানে বিভিন্ন রকম পশু পাখি কীটপতঙ্গ জন্তু জানোয়ার সব কিছু স্টাফ করে রাখা রয়েছে। অর্থাৎ কোনোটাই কিন্তু মডেল নয়, সবকটাই আসল, মরে যাওয়ার পর তাদের স্টাফড করা হয়েছে। জুয়ের পরে এলাম রঙ্গিত টি গার্ডেন। আমার এই জায়গাটা একদম ভালো লাগেনি। যারা দার্জিলিং আসবে তাদের সাজেস্ট করব এখানে না আসার। এর থেকে কোনো একটা রাস্তার ধারে চা বাগানে দাঁড়ালে বেশি সুন্দর ছবি আসবে। আসলে প্রথমবার দার্জিলিং তো, তাই বুঝতে পারছিলাম না কোনটা করলে বেশি ভালো হবে। আর আমাদের ড্রাইভারটাও ভীষণ খারাপ ছিল আজকে, কারণ ও কোনোভাবেই আমাদের গাইড করছিল না যে কোনটা করলে ভালো হবে, এবং আমার তো মনে হচ্ছিল যে ও এমন এমন রাস্তায় ঢোকাচ্ছিল যেখানে ঢোকালে পরে বেশি জ্যাম পাওয়া যাবে। এরপর একটা টিবেটিয়ান মনস্ট্রিতে এলাম। বলা তো হলো যে এখানে কাপড় তৈরি হয়, কিন্তু সেই সব কিছুই দেখতে পেলাম না। এটা বেসিক্যালি একটা রিফিউজি সেন্ট্রি, একটা শোরুম আছে শুধু, আর একটা মনস্ট্রি আছে, সেটাও অনেকটা সিঁড়ি ভেঙে। ব্যাস, এই জায়গাটায় আসাটা টোটালি ওয়েস্ট। মনস্ট্রিটাও এমন কিছু আহামরি সুন্দর নয়। এর থেকে ভালো ভালো মনস্ট্রি আমরা কালিম্পং গ্যাংটকে দেখে এসেছি। তাই যারাই দার্জিলিং যাবে ইটিনারিতে এই রিফিউজি সেন্ট্রি থাকলে বাদ দিয়ে দেবেন। আর টি গার্ডেন কোনো দরকার নেই যাওয়ার, একদম রাস্তার ধারেই অনেক টি গার্ডেন পাওয়া যাবে, সেইগুলোর কোথাও একটা থামলে অনেক সুন্দর ছবি আসবে এবং ভিড় থাকবে না, তাই উপভোগও করতে পারবেন অনেক বেশি। পথে যেতে যেতেই পড়বে তেনজিং রক। এখানে যা বুঝলাম টাকা দিয়ে উপরে যেতে হবে, নিচে নামতে হবে, ব্যাস এটাই। 1 নাম্বার আর 2 নম্বর করে পয়েন্ট করা আছে। 1 নাম্বারটা বুঝলাম তুলনামূলক সোজা, এবং 2 নম্বরের পাথরটা মসৃণ বেশি, তাই নামতে বা উঠতে কষ্ট হবে, এবং যেহেতু ওটা খাদের ধারে তাই জন্য একটু রিস্কিও বটে। ব্যাস এইখানেও দেখার বা করার কিছুই নেই। এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে 4-5টা দোকান বসেছিল, সেখান থেকে আমি একটা আয়না কিনলাম। এখানেই আমরা লাঞ্চটা সারলাম। খাবার খুব একটা মোটেই ভালো ছিল না, খুব জঘন্য একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে। মাছ পেয়েছি, তবে মাছটা পোড়া ছিল, এবং ভাত, আলু ভাজা,
কিছুই আমার ভালো লাগেনি খুব একটা, তাও একটুখানি খেতে হয়, বাটার ছিল সাথে, সেই দিয়ে খেয়েছি। ভাবতে পারছি না আমরা, জাস্ট এই ছিল আজকে আমাদের ঘোরা। আমরা এরপর কত বললাম বাতাসিয়া লুপ যাব, ঘুম যাব, কিন্তু উনি আর কোথাও নিয়ে যেতে আমাদের রাজি হলেন না। 3:30-র মধ্যেই আমাদের এইটুকু কভার হয়ে গিয়েছিল এবং এরপরেই একটু একটু বৃষ্টি শুরু হলো দেখলাম। এমন একটা রাস্তায় ঢুকলাম যেখানে জ্যামের জন্য 5 মিনিটের রাস্তা আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগে যায় এবং আমরা সবাই ভীষণ বিরক্ত ছিলাম আজকে যে এটা কি দার্জিলিং ঘুরলাম, কিছুই ঘোরা হলো না আমাদের। কালকে আমাদের বাড়ি যাওয়ার দিন। প্রত্যেক দিনই আমরা আলাদা আলাদা ড্রাইভার পেয়েছি এবং একমাত্র গ্যাংটক 7 পয়েন্টস যেটা দেখেছিলাম সেই ড্রাইভারটা ভালো ছিল, আর সবাই মোটামুটি বাজে, আর একদম জঘন্য। দার্জিলিং যে একদমই ঘোরা হলো না সেই দুঃখ ভুলতেই চলে এলাম গ্লেনারিসে। সকালে বোন এসে ব্রেকফাস্ট করে গেছে, কিন্তু আমার তখন চিকেন খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর আসিনি। এক টুকরো পিৎজা ওর থেকে নিয়ে খেয়েছি। খুব একটা ভালো লেগেছে বলবো না, ঠিক আছে। এখন আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিলাম, এছাড়াও আমার আর কিছু খাওয়ার মতন জায়গা পেটে নেই। বোন একটা চিজ কেক নিয়েছিল, সেটা একটু টেস্ট করলাম। কেকগুলো আমার ভালোই লেগেছে। শুনলাম এখানের এই চকলেটস নাকি খুব ভালো খেতে, কিন্তু দুঃখের বিষয় আমি নেব করেও যাওয়ার আগে ভুলে গেছি। টপ ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর সবটা ঘুরে দেখলাম, বেশ অনেকটা বড়, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো। এক দিদি আমাকে এখান থেকে চা নিয়ে যেতে বলেছে, তার জন্য 2 প্যাকেট চা নিলাম এবং আমি স্মৃতি হিসাবে একটা পারফিউম নিলাম। দার্জিলিংয়ের ভুট্টা কেমন হয় সেটা দেখার জন্য 40 টাকা দিয়ে একটা ভুট্টা কিনলাম। আহামরি কিছু নয়, একটু শক্ত, আমাদের ওখানকার মতোই খেতে। দার্জিলিং ভ্রমণ এখানেই ইতি। কালকের গন্তব্য হলো মিরিক লেক এবং সেখান থেকে সোজা নিউ জলপাইগুড়ি ট্রেন। সকালবেলা হোটেল ছেড়ে দিয়ে 10টার মধ্যে সব লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমি শাড়ি পরেছি, রেখে দিয়েছিলাম শেষ দিনের জন্য, মিরিক লেকে গিয়ে বেশ কিছু সুন্দর ছবি তুলব তাই। কিন্তু দার্জিলিং আমাদের 3 দিনে 3 রকম ওয়েদার দেখালো। প্রথম যেদিন এলাম বৃষ্টি, কাল রোদ ছিল, খুব হালকা বৃষ্টি হয়েছিল, সেটাকে বৃষ্টির মধ্যে ধরা যায় না। আর আজকে পুরো রাস্তা জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা। লেপচা জগতের সামনে গাড়ি একটু দাঁড় করানো হলো, আসলে দাঁড় করানো হয়নি, জ্যামের জন্য আমরা অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা টিকিট। আমার আর ইচ্ছা করলো না যে এত কুয়াশার মধ্যে ভেতরে যাই, কারণ কোনো ভালো ছবি ভিডিও কিছুই আসবে না। আমি শুধু গাড়ি থেকে নেমে একটুখানি ভিডিও করলাম, তবে জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে। প্রায় 20 মিনিট পরে লেপচা জগতের জ্যাম থেকে যখন বেরোলাম, এই রকম অবস্থা। সামনে কিছুই দেখা যাচ্ছে না, গাড়ির গতিবেগ 20 কিলোমিটারের বেশি উঠতেও পারছে না। আমি জানি না উনি কি করে সামনে দেখে গাড়ি চালাচ্ছে। এবং এরকমই যখন উল্টো পাশ দিয়ে গাড়ি আসছে তখন থেমে যেতে হচ্ছে, তাকে জায়গা দিতে হচ্ছে, বা সামনে যখন কোনো গাড়ি যাচ্ছে সেটার হেডলাইট দেখে দেখে চলতে হচ্ছে। পাহাড়ে যে কত রকম ভয়ের বিষয় থাকতে পারে, তার মধ্যে এই কুয়াশা ঘেরা রাস্তা হলো অন্যতম। দার্জিলিং থেকে নেপাল বর্ডার দেখার ভিউ পয়েন্ট হলো সীমানা ভিউ পয়েন্ট। কি আর দেখবো, কুয়াশা আর মেঘ ছাড়া কিছুই দেখার নেই। 5 মিনিট মতো থেকেই গাড়িতে উঠে গেছি। এত কষ্ট করে আজকে শাড়িটা পরলাম, কিন্তু একটা ভালো জায়গা পাচ্ছি না যেখানে আমি সুন্দর একটু ছবি তুলতে পারি। ধীরে ধীরে মেঘ কেটে গেল। মেঘমুক্ত এই রাস্তায় এসে ভাবলাম বুঝি মেঘের সাথে লুকোচুরি এখানেই ইতি। গাড়ি থেকে এই ফান পাতাটা ছিঁড়লাম স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য। তবে ছেঁড়ার পরেটাও মনে হচ্ছিল আমার মতন সবাই যদি এরকম ছিঁড়তে থাকে তাহলে পরে সেটা মুশকিলেরই বিষয় হবে।
গোপালপুর টি স্টেটের সামনে একটা দোকানে দাঁড় করালো খাবার জন্য। খাবার খুব একটা ভালো নয়, কিন্তু আমরা হোটেলে এত ভালো খাবার এতদিন ধরে খেয়েছি, আমাদের এখন এই বিস্বাদ খাবারই বেশি ভালো লাগছে। যাই হোক, মাছ, আলু ভাজা আর ভাত নেওয়া হয়। এখানে আবার বেশিরভাগ জায়গায় দেখেছি আলু ভাজার খোসা ছাড়ায় না, হয়তো সেটা এরকম ছোটোখাটো দোকানই। এবং মাছটাও ছিল তেতো এবং পোড়া। খাবারটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আশায় ছিলাম যে বাড়ি যাচ্ছি, রাত্রে একদম পেট ভরে মন ভরে খাবো। চা বাগানে বেড়া টপকে চা বাগানের মধ্যে যেতে দিচ্ছে না, তাই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে যে ছবি তুলবো সেটাই সম্ভব নয়। তাই এরকম সাইট সিইংয়ের জন্য রয়েছে কোনো ডেডিকেটেড চা বাগানের মধ্যে না দাঁড়িয়ে রাস্তা দিয়ে যেতে যেতে র্যান্ডাম কোথাও একটা দাঁড়িয়ে গেলে বেশি ভালো ভিউও পাওয়া যাবে এবং ছবিও উঠবে, সেটা আমার যেতে যেতে মনে হলো। কিন্তু দুঃখের বিষয়, গাড়ি আর রাস্তায় কোথাও দাঁড়ায়নি। যেতে যেতে চোখে পড়লো এই টি এস্টেটটা। এখানে চা কিভাবে বানানো হয় এইসব পদ্ধতিও হয়তো দেখানো হয়। যারা এখানে আসবেন এটা ভিজিট করতে ভুলবেন না, এবং যারা গেছেন আমাকে জানাবেন যে এখানে আসলে কি হয়। কৌতূহল হচ্ছে, কারণ এটার আমি অনেক অ্যাড দেখলাম সারা রাস্তা জুড়ে। মিরিক লেকে পৌঁছালাম। পৌঁছে তো মাথাই গরম হয়ে গেল, কারণ এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। মিরিক লেকের জল কোথায় কি ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড মুড অফ হয়ে গেল যে এলাম একবার, আবার কবে আসা হবে তার ঠিক নেই, আর এরকম এত বাজে একটা ওয়েদার। ঘোড়াও চড়িনি, বোটিংও করিনি, কিছুই করিনি। শাড়ি পরে ঘোড়ায় উঠবো সেটা আমার ইচ্ছা করলো না, আর বোটিংও করতে ইচ্ছা করলো না, কারণ এরকম জঘন্য একটা ওয়েদার দেখে। এই দাঁড়াও, এখানে মিরিক লেকের পাশেই একটি বাগান আছে যেখানে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হয়। এবং বুঝতে পারছিলাম যে যদি আজকে আকাশটা পরিষ্কার থাকতো, এখান থেকে কিছু অসাধারণ ভিউ দেখতে পেতাম। আর কেউ শাড়ি পরতে রাজি হয়নি, আমি আর পিসি শাড়ি পরেছি। ইচ্ছা ছিল যে অনেক অনেক ছবি তুলবো দুজনে মিলে, কিন্তু এত বাজে ওয়েদার দেখে আমার সেইগুলোও আর কিছু ইচ্ছা করছে না এখন। যখন বেরোলাম মিরিক লেক দেখে, এরকম অবস্থা, সামনেই কিছু দেখা যাচ্ছে না, কি জানি কী করে গাড়ি চালাবে, এবং হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। দার্জিলিংয়ে 3 দিন আমরা 3 রকমের ওয়েদার পেলাম। প্রথম দিন বৃষ্টি, দ্বিতীয় দিন রোদ, এবং আজকে এরকম ঘন কুয়াশা যা ভেদ করে সামনের কিছুই দেখা যাচ্ছে না। এবং এইটা সব থেকে বেশি ভয়ঙ্কর। সেই যে রয়েছে না ভয়ঙ্কর সুন্দর, এটাও ঠিক সেরকমই। দেখতে ভালো লাগছে, কিন্তু কখন যে গাড়ি খাদে পড়ে যাবে টের পাওয়া যাবে না। এছাড়াও আমাদের এক একদিন এক একটা ড্রাইভার পড়েছিল, এবং ড্রাইভার নিয়েও এবার বেশ নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। কেউ অনেক বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ ঠিকঠাক কথা বলে, আবার কাউকে কাউকে হিন্দি বোঝাতেই কালঘাম ছুটে যায়। একমাত্র আজকের ড্রাইভারটি বাংলা বোঝে, এবং সে চেষ্টা করেছে যতটা সম্ভব আমাদের সব কিছু ঘুরিয়ে দেখানোর। কিন্তু দার্জিলিংয়ে ওই বাতাসিয়া লুপটা আমরা দেখতেই পারলাম না, কারণ আজকে যখন আমরা যাচ্ছিলাম ওখান থেকে ওটা ওয়ান ওয়ে করে দিল। নয়তো উনি বলেছিলেন যে যা যা আমাদের বাকি রয়েছে উনি দেখাবেন। 7টা দিন বেশ ভালোই কাটলো। আমরা তো সমতলের মানুষ, যাকেই জিজ্ঞাসা করি সবাই বলে পাহাড় পছন্দ, কিন্তু আমার কিন্তু সমুদ্র পছন্দ। এবং প্রথমবার পাহাড়ে এলাম, পাহাড় ঘোরার পরেও আমি বলবো যে যদি পাহাড় বা সমুদ্রের মধ্যে আমাকে অপশান দেওয়া হয়, আমি সমুদ্রই যাব। পাহাড়ে ঘুরতে তো ভালো লাগে, সব কিছু দেখতে ভালো লাগে, কিন্তু এই যে যাত্রাপথে আমার এত অস্বস্তি হয়, এত গা গোলায়, আমার মনে হয় আমি দেখবো কি, আমার তো ওখানেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। পথে যেতে যেতেই চোখে পড়লো হনুমান। বেশ কয়েকটা হনুমান দেখলাম। খাবার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যতক্ষণে আমরা বিস্কুটের প্যাকেট বের করেছি ততক্ষণে আবার আমরা চলতে শুরু করেছি। পাহাড় নাকি মানুষকে ডাকে, জানি না আবার কবে আসা হবে। তবে আমি এটাও বলতে পারবো না যে পাহাড় আমার ভালো লাগেনি, অসম্ভব সুন্দর লেগেছে। অবশ্যই যেতে যেতে আমরাও প্ল্যান বানিয়ে নিয়েছি আবার কোথায় কোন পাহাড়ে যাব এরপরে। ততদিন অবধি আবার রোজ নামচায় ফেরা। 7 দিনের এই দীর্ঘ ভিডিও এখানেই শেষ হলো। যেভাবে পাহাড়ের পথ শেষ হয়ে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পাহাড়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, আমার পড়ে ভালো লাগবে। চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকেই আমাদের শিয়ালদা ফেরার ট্রেন। 7:30টার ট্রেন ছাড়বে এবং ভোর 5:30টার সময় শিয়ালদা পৌঁছানোর কথা। যাওয়ার সময় যে কোচ রেস্টুরেন্টটা দেখেছিলাম শিলিগুড়িতে, তখন তো সেখান থেকে খাওয়া হয়নি, তাই এখন জলপাইগুড়ি স্টেশনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকে খাবার নেব রাত্রে। এগ বিরিয়ানি নিলাম, এছাড়াও রুটি, চিকেন কষা, ডাল এবং বোনের জন্য নুডলস। আর এখন খেতে কোনো ভয় নেই, পেট খারাপ হলেও কালকে বাড়ি পৌঁছে যাচ্ছি, যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে। ট্রেন চলে এলো, দার্জিলিংকে টাটা বাই বাই বলে এবার কলকাতা ফেরার পালা। আমরা ভয় পাচ্ছিলাম যে শাড়ি পরে লাগেজ টানতে পারবো কিনা, এই জন্য আমাদের আগের দিনকে সবাই বারণও করছিল যে আজকে যেন শাড়ি না পরি, কিন্তু অবশেষে আমি পিসি দুজনেই শাড়ি পরেই এত লাগেজ টানতে সফল হয়েছি। পাহাড় ছেড়ে যে আমরা সমতলে চলে এলাম তার একমাত্র প্রমাণ হচ্ছে পাতাটাও তার জায়গা ছেড়ে চলে এসে নুয়ে পড়েছে। বাড়িতে গিয়ে আর হয়তো বাঁচানো যাবে না এটা। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো যাত্রাপথে। টাটা।